নমস্কার, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আর আবার একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমার এই চ্যানেলে। এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। For kind attention of passengers, train number 3181. আর অ্যানাউন্স হওয়ার সাথে সাথেই নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছিল 13187 আপ শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। মা তারা এক্সপ্রেসে উঠে D3 কোচে আমাদের নির্দিষ্ট করা আসনে বসে পড়েছিলাম খুব সহজেই। আর একই কোচে হলেও আমাদের বাকি সদস্যরা ছিল কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। নৈহাটি হয়ে গড়িফা স্টেশন পৌঁছানোর পর গড়িফা থেকে হুগলিঘাট যাওয়ার পথে শুরু হয়েছিল আমাদের গঙ্গার উপর দিয়ে যাত্রা। আর গঙ্গার উপর দিয়ে এই ব্রিজটার নাম হচ্ছে জুবিলি ব্রিজ, যেটা 1885 সালের 16 ফেব্রুয়ারি তৈরি করা হয়েছিল। আর এর নির্মাণের দায়িত্বে ছিলেন আর্থার জন ব্যারি, যিনি হলেন বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজেরও প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের এই গন্তব্যের সেকেন্ড ইন্টারমিডিয়েট স্টেশন মানে ব্যান্ডেল জংশনে। প্রথম গাড়ি ছিল নৈহাটিতে, যেখান থেকে আমি উঠলাম, আর এখন দাঁড়িয়ে আছে ব্যান্ডেলে। এখন সময় হচ্ছে 8:29। ব্যান্ডেল জংশনের ট্রেন ঢুকে গেছে 8:23-এ। আমাদের এখানে ঢোকার টাইম ছিল 8:30, মানে 8:30। 8:23-এ ঢুকে গেছে, তাই ট্রেন এখন দাঁড়িয়ে আছে। ঠিক 8:30-টায় ছেড়ে দেবে ট্রেন এখান থেকে, মানে ট্রেন একদম রাইট টাইমে চলছে। সকালে একটু কুয়াশা ছিল, নৈহাটিতে ঢুকতে একটু লেট করেছে, 7:59 টাইম ছিল, 8:04-এ ঢুকেছিল, কিন্তু ব্যান্ডেলে একদম বিফোর টাইম ঢুকে গেছে। এই যে আমাদের ট্রিপের সব থেকে ক্ষুদ্র সদস্য বা সদস্যা বলতে হবে, এখন বড় হয়ে গেছে। এটা কে? এটা কে? বলো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। বলো বলো, নাম বলো, পুরো নাম। সিনিকা দাস আর টুকু। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের ট্রেন যত গ্রামের পথ ধরে এগিয়ে চলেছিল, তত যেন এই কথাটাই বারবার মনে ফিরে ফিরে আসছিল। যত বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন, তত বাইরেটা যেন একদম কুয়াশায় ভর্তি। আমাদের দিকে তো ঠান্ডা অনেক কম, কলকাতা দিকে তো আরোই কম, কিন্তু এই বর্ধমানের দিকে যত এগোচ্ছি ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। আমি এই জানলার পাশে এসে বসলাম দেখাবো বলে, যে বাইরেটা পুরো কুয়াশা। আমাদের ট্রেন যত বর্ধমান জংশনের দিকে এগোতে থাকলো, ততই কুয়াশার মাত্রা আর পারদের নিম্নগামী হওয়ার মাত্রাও কিন্তু একসাথে বাড়তে শুরু করলো। আপনারা যারা এই মা তারা এক্সপ্রেস ধরে বোলপুর শান্তিনিকেতন যাবেন, তাদের জন্য একটা ইনফো দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু খাবারের কোনো অভাব হবে না। মানে এখন আমরা বর্ধমান ঢুকিনি, বর্ধমানের কাছাকাছি আমাদের ট্রেন চলে এসেছে, কিন্তু এর মধ্যেই মশলা মুড়ি, চা, তারপর বিস্কুট, আরো নানা রকম চিপস আর নানা রকম খাবার উঠে গেছেন। তো যারা ভাবছেন যে টুকটাক খাবার আনতে ভুলে গেছি, তারা এই যে চিপস চলে এসছে আমার কাছে। এই যে টুকু আমাকে চিপস দিচ্ছে। এখন একটা স্টেশনের পাশ দিয়ে পার করলাম, স্টেশনটার নাম ছিল পালফিট। তো জানার খুব ইচ্ছা, এই পালফিটে কি শুধুমাত্র পালরাই সিট করতে পারে? আর চলতি পথে মশলা মুড়ির স্বাদ গ্রহণের জন্য আমরা সবাই তৈরি হয়ে গেছিলাম। আর এই এক ঠোঙা মুড়ির দাম নিয়েছিল 20 টাকা। আর ইতিমধ্যেই পার করছিলাম শক্তিগড় স্টেশন, আর দূর থেকে ভেসে আসছিল বাউল গান। আবার শিঙি মাছটা মারছে কাটা, ভরাল যায় মাছ ধরে বসি দিয়া সদরদি, মাছ ধরে সবরদি দিয়া, ওরে ট্যাংরা তো কাটুন যায়, মাগুর মাছ ট্যাংরা তো কাটুন যায়।
আর এই বাউল গানের মাঝে হারিয়ে যেতে যেতেই পৌঁছে গেছিলাম বর্ধমান জংশনে। কুয়াশা মাখা চাদর গায়ে দিয়েই বর্ধমান জংশনে পৌঁছে গেছিলাম আমরা। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। শিয়ালদা থেকে 113 কিলোমিটার পথ চলা অতিক্রান্ত। আমাদের যাত্রাপথের এটা তৃতীয় স্টেশন যেখানে ট্রেনটা দাঁড়ালো। প্রথমে নৈহাটি, তারপর ব্যান্ডেল, আর এখন বর্ধমান। টাইম ছিল ঢোকার 9:22, কিন্তু কুয়াশার জন্য আর সিগন্যাল জনিত মনে হয় কোনো সমস্যা ছিল, তাই জন্য ট্রেনটা পুরো পাক্কা 23 মিনিট লেট। মানে এখন বাজে 9:45, মানে 9:45। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। যেমন যে আছি কালো আমি হব বলে চরণ দাসী, হব বলে ওই চরণের দাসী। খোদা হয় না কপাল গুহনে আমার মনের মানুষের, আমার মনের মানুষের। 146 কিলোমিটার পথ চলা অতিক্রান্ত। আর আমরা এখন এসে পৌঁছলাম আর একটা ইন্টারমিডিয়েট স্টেশন ঘুষকরা। এখানে ঢোকার টাইম ছিল 10:02, কিন্তু ট্রেনটা লেট করেছে। মানে রাস্তায় তো ভালোই ট্রেন আছে, এখন 10:28 বাজে, তো 26 মিনিট লেট আছে। এটা চলছে, এখানে দাঁড়াবে 2 মিনিট, তারপর আবার ছেড়ে দেবে। পরের স্টেশনই হচ্ছে বোলপুর, মানে যেখানে দাঁড়াবে পরে সেটাই হচ্ছে বোলপুর। আর ঘুষকরার ঠিক পরের স্টপই ছিল বোলপুর শান্তিনিকেতন। আমরা পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুর স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল ঠিক সকাল 10:48 165 কিলোমিটার পথ চলা অতিক্রান্ত। আর আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। কিন্তু আমরা বোলপুরে নামবো না, আমরা নামবো প্রান্তিকে। এর পরের স্টেশন প্রান্তিক, ওখানে আমরা নামবো, কারণ ওখান থেকে আমাদের থাকার জায়গাটা কাছে হবে। আর বোলপুরে ট্রেন ঢুকেছে 10:48-এ, ঢোকার টাইম ছিল 10:16, মানে 32 মিনিট ট্রেনটা লেট আছে, লেট চলছে। আর বোলপুরে দাঁড়ায় 2 মিনিট, এরপর প্রান্তিকে আমরা নামবো, প্রান্তিকে দাঁড়ায়। শহরের কোলাহল থেকে এত দূরে এসে পৌঁছে গেছিলাম রবি ঠাকুরের আপন স্থান শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন পেরিয়ে যাওয়ার পথে উপলব্ধি করছিলাম পরিবেশের শান্ত আর স্নিগ্ধতা। আর ঠিক এর কিছুক্ষণ পরেই পৌঁছে গেছিলাম আমাদের এবারের গন্তব্য প্রান্তিক, মানে এইখানেই আমাদের যাত্রা হয়েছিল শেষ। আমরা এসে পৌঁছে গেছি প্রান্তিক স্টেশনে। এখান থেকেই আমরা আমাদের হোটেলে যাব। আর এই যে মা তারা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। লাস্ট স্টপেজ হচ্ছে রামপুরহাট। আর আমরা এখন রয়েছি প্রান্তিকে। এখন সময় হচ্ছে সকাল 11টা। প্রান্তিক স্টেশনে নেমে খিদে পেয়েছিল খুব জোরে, আর তাই আমরা ব্রেকফাস্ট করার জায়গা খুঁজছিলাম। প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটু হেঁটেই টোটো স্ট্যান্ড, আর সেই টোটো স্ট্যান্ডের উল্টো দিকেই ছিল এক বিখ্যাত মিষ্টির দোকান, যেখানে সকালে গরম গরম কচুরি আর গরম রসগোল্লা পাওয়া যাচ্ছিল। আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম সেই স্বাদ গ্রহণ করার জন্য। প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন ব্রেকফাস্ট সেরে নেব। আমরা দাঁড়িয়েছি
আর বিখ্যাত একটা কচুরির দোকানে সনদ কাকার কচুরি বলে বিখ্যাত। ওই আনলিমিটেড তরকারি এখানেও পাওয়া যায়। এখানে 3টে পরোটা নেই, এখানে কচুরি আছে। আর সাথে গরম রসগোল্লা নেমেছে, এখনই দেখলাম। তো গরম রসগোল্লাও খেয়ে নেবো। গরম গরম কচুরি, ঘুগনি আর গরম রসগোল্লা সহযোগে ব্রেকফাস্টটা বেশ জমিয়ে হয়েছিল। হ্যাঁ, ভালোই টেস্ট, ভালো, তরকারিটাও ভালো করে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা টোটো ধরে নিয়েছি। আমাদের 2 দিনের গন্তব্য, মানে আমরা যেখানে থাকবো এটার নাম হচ্ছে মায়াস ভিলা। আর এই প্রপার্টিটা ওনার হচ্ছে আমার এক বান্ধবী আর বন্ধুদের দিদি জামাইবাবু। তো ওই ভিলাতেই আমরা থাকবো। ব্রেকফাস্ট করে নিয়ে এখানে একটা ভালো মিষ্টি দেখলাম, নাম হচ্ছে হীরামণি। জানি না, ওদিকে আমাদের দিকে তো পাওয়া যায় না। তো এই ভিলাতে আমরা থাকবো, ওখানে ফ্রিজ আছে, আমি কিনে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। গিয়ে মিষ্টিটা ফ্রিজে রেখে দেবো, কালকে নিয়ে যাবো। আর এই পিছনে আরেকটা টোটো আসছে, ওটাতে আমাদের বাকিরা রয়েছে, আর এটাতে আমরা 4 জন রয়েছি। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে মায়াস ভিলা। ব্রেকফাস্ট সেরে নিয়ে একদম নির্জন নিরিবিলি রাস্তা দিয়ে আমরা চলতে শুরু করেছিলাম আমাদের এবারের মতো গন্তব্য মায়াস ভিলাতে। আর এটা প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। এই যে সোনাঝুরির হাট, আমরা সোনাঝুরির হাটে এখন নামবো না, আমরা এর উপর দিয়েই আমাদের মায়াস ভিলাতে চলে যাচ্ছি। আমরা বিকেলে এখানে আসবো, এখন দোকানপত্র বসছে সব। বোলপুর শান্তিনিকেতনে এলে আর যদি সেটা শনিবার হয় তাহলে এই সোনাঝুরির হাট মিস করা কিন্তু একদমই যাবে না। আর এই সোনাঝুরির সাপ্তাহিক হাটের টানে বহু মানুষ এখানে উইকেন্ডে ভিড় জমাতে আসেন। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মায়াস ভিলাতে। এই হচ্ছে গেট। আর প্রান্তিক স্টেশন থেকে, মানে যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম, ওখান থেকে টোটো ধরে এখানে আসতে সময় লাগলো কিন্তু আধ ঘন্টা। মানে অনেকটাই দূর, অনেকটাই ভিতরে, অনেকটা নিরিবিলি। আর মায়াস ভিলাতে উল্টো দিকে দেখো একটা এরকম ঝাউবন টাইপের রয়েছে, খুব ভালো। মানে আর পুরো ফাঁকা, পুরো ফাঁকা, এত দূরে বলে হয়তো পুরো ফাঁকা। এটা খুব ভালো একটা ব্যাপার, মানে নিরিবিলিতে থাকা যাবে আর কি। এই হচ্ছে এন্ট্রি, ভিতরে যাই। বাহ, বেশ সুন্দর। প্রসঙ্গত বলে রাখি, এই প্রপার্টিটা ওই আমার যে বান্ধবী আর বন্ধু আছে, ওদের যে দিদি জামাইবাবু আছে, ওদের পার্সোনাল প্রপার্টি। এটা কিন্তু কোনো গেস্টদের জন্য না, মানে এটা ওরা এখনো গেস্টদের জন্য ওপেন করেনি। ইন ফিউচার ওদের প্ল্যান রয়েছে যে এটা গেস্টদের জন্য ওপেন করবে। তো আপাতত বন্ধু বান্ধব, ফ্যামিলি এইভাবেই মানে ছুটি কাটানোর জন্য, উইকেন্ডে এসে কিছুটা নিরিবিলিতে থাকার জন্য এটা ওরা বানিয়েছে, নিজেদের মতো করে সাজিয়েছে। এই হচ্ছে ঢুকলাম, রুমের মধ্যে ঢুকছি। এখানে প্রথমেই একটা এরকম সোফা কাম বেড রাখা, এখানে একটা টেবিল রয়েছে। আর এখানে আমরা জলের জায়গা, মানে জল কিনে আনলাম আমরা। এখানে টিভি, বেসিন। এই হচ্ছে বেডরুম। বাও, সুন্দর। এখানে পেন্টিংস রয়েছে 3টে, দেখাই। বাহ, দারুণ দারুণ। এই হচ্ছে বেড, ওইদিকে আয়না, একটা আলমারি রয়েছে। এই যে দারুণ জায়গা। আর বেডের পাশে বাইরে দেখা যাচ্ছে, এখানে আমি দেখি কি আছে, দরজাটা খুলি। আচ্ছা, এটা বাথরুম। বাহ, দারুণ দারুণ। দারুণ একটা প্রপার্টি। আপাতত তো বললাম আমি যে বন্ধু বান্ধব আর নিজেদের জন্য উইকেন্ডের জন্য রাখা হয়েছে। পরে যদি এটা গেস্টদের জন্য মনে হয় ওপেন করে দেবে, তো করলে সেটা খুব ভালো হবে। এত সুন্দর প্রপার্টি। আর উপরেও আছে, উপরেও যাব।
আর এই যে বেডের পাশে যেটা দেখাচ্ছিলাম, এখান দিকে হচ্ছে এই রকম খুলে এদিকে হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং পুলটা এখন জায়গা করা রয়েছে, এদিকে একটা, এখানে একটা, এখানে একটা, বিশাল বড় আর কি জায়গাটা। দারুণ হবে, মানে তৈরি হয়ে গেলে, এটা এখনো রেডি হয়নি পুলটা, তো পুলটা রেডি হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে। আমি এখন এদিকটা যাচ্ছি, দেখাই তোমাদের প্রপার্টিটা। এই দেখো, সব সেপারেট রয়েছে মনে হচ্ছে দেখে, এখনও তৈরি হয়নি। এই কারণেই হয়তো এখনও শুধুমাত্র ফ্রেন্ডস আর ফ্যামিলির জন্য রেখেছে দাদা দিদি। এই যে বেডের উপর যে 3টে আঁকা রয়েছে, এটা দেখাই একদম কাছ থেকে। এটা হচ্ছে হাতে আঁকা, উপরেও আছে এরকম অনেক আঁকা। আর এই আঁকাগুলো কিন্তু মানে হাতে যার কাছ থেকে আঁকানো হয়েছে বা কেনা হয়েছে, সে কিন্তু বাইরের কেউ না, মানে নিজেই এঁকেছে। এই যে রাজশ্রী, ও পেন্টিং করে আর এরকম নানা রকম হাতের জিনিসে এরকম কাজকর্ম করে। তো এক একটা আঁকতে তোর কতক্ষণ লেগেছে সময়? অনেকক্ষণই লেগেছে, কারণ বেস কোট দিতে হবে, তারপর শুকোলে আবার আরেকবার করে দিতে হবে, অনেক দিনই লেগেছে। মানে আর সময় পাই না তো এখন। এই যে এটা আমার সময় তো সময় পাওয়া যায় না। আর তারপরে আঁকা হচ্ছে একটা মুডের ব্যাপার, যখন মুড আসবে তখন করতে হয় একদম। তো ফলে এখন সংসার সামলে এটা অনেক দারুণ দারুণ। এটা মানে দেখে প্রথমে তো বোঝাই যাচ্ছে না যে আঁকা হাতে, কেনা ছবি মনে হচ্ছিল, কাছ থেকে দেখলাম, তারপর যখন জানলাম যে তুই করেছিস, দারুণ। তাও আগে তো অয়েল দিয়ে অনেক সময় লেগে যেত অয়েল শুকোতে, এখন তো অ্যাক্রিলিকে জল বেস হয়ে গেছে কালার, ফলে এখন জল বেসে শুকিয়ে যায়। দারুণ হয়েছে, দারুণ। একটু উপরে যাই, দেখি কি আছে উপরে। এই যে উপরে এলাম, উপরেও এরকম রুম। আর এই উপরে এই আঁকাগুলো কিন্তু সব ওর হাতে আঁকা। একটু মানে এদিক ওদিক নড়ে নড়ে গেছে। দারুণ দারুণ। বাহ, এটাও ওপেন বাথরুম। ওয়াও, উপরে কিছু নেই, এখানে শাওয়ার নেওয়ার জায়গা। দারুণ কিন্তু, ড্রায়ারও রয়েছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আর এই রুমের পাশে ছাদে যাওয়ার জায়গা, ঘর থেকেও বেরোনো যায় এই যে। আর এই হচ্ছে ছাদ, আর চারপাশটা পুরো এইরকম শুনশান। দারুণ দারুণ দারুণ। মানে এত ভালো একটা প্রপার্টি, এত সুন্দরভাবে যত্ন করে দাদা দিদি বানিয়েছে, জাস্ট অসাধারণ। আর এরকম একটা পরিবেশে যদি 2 দিন থাকা যায়, তাও আবার বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, তাহলে তো সেই দিনগুলো খুবই ভালো যাবে, এটা বলাই বাহুল্য। তো আপাতত এইখানেই আমরা 2 দিন থাকবো, মানে আজকে এসছি, আজকে থাকবো, আর কালকে এখানে থেকে চলে যাবো বিকেলে। এসে পৌঁছে গেছি সেই সোনাঝুরির বিখ্যাত হাটে। এখন আগে আমরা এখানে লাঞ্চ করব, তারপর সোনাঝুরির হাটটা পুরো ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো। লাঞ্চ করার জন্য বেছে নিয়েছিলাম সোনাঝুরি হাটের মধ্যেই রামশ্যাম ভিলেজ রিসর্টের রামশ্যাম রেস্টুরেন্ট, যেখানে খুব রিজনেবল প্রাইসে দুপুরের খাওয়ার ব্যবস্থা ছিল। আমরা আমাদের থালি অর্ডার দিয়ে দিয়েছি, কুপন কেটে নিয়েছি, পে করা হয়ে গেছে। এখন অনেক ভিড় রয়েছে, ওনারা ডেকে নেবেন ওখান থেকে আমাদের। আমরা এখন ওয়েট করছি লাঞ্চ করবো বলে। সোনাঝুরি হাটের মধ্যে এই রামশ্যাম ভিলেজ রিসর্টটা ছিল খুব সুন্দর সাজানো গোছানো। বাইরের রামশ্যাম রেস্টুরেন্টে খাবারের ভিড় যখন বেশি ছিল, তখন ভিলেজ রিসর্টের মধ্যেই একটি খাবারের জায়গার আয়োজন করা ছিল, যেখানেই আমাদের যেতে বলা হয়েছিল। আর এই জন্যই আমরা ভিলেজ রিসর্টের পাশ দিয়ে যাওয়ার সময় রিসর্টের ফেসিলিটিগুলো প্রত্যক্ষ করতে পারছিলাম। খুব সুন্দরভাবে সাজানো ফুলের গাছ দিয়ে ঘেরা এই রিসর্টের মধ্যমণি ছিল একটি সুইমিং পুল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছাউনি দেওয়া জায়গাটা, ওখানেই ছিল খাবারের আয়োজন।
আপনারা যারা সোনাঝুরি হাটের একদম কাছাকাছি থাকতে চাইছেন তারা এই রামশ্যাম ভিলেজ রিসোর্টে কিন্তু থাকতেই পারেন, কারণ এটা হচ্ছে সোনাঝুরি হাটের মধ্যেই। আর এখানে ব্যবস্থাপনাও খুব ভালো লেগেছিল। আমরা এসে প্রবেশ করেছিলাম একটি বিশালাকার হলঘরের মধ্যে, যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। অবশেষে টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, একদমই না, মানে 10 মিনিট হার্ডলি। আর এই দিকটা নতুন হয়েছে, মানে ভিতর দিকে একটা রিসর্টে এদিকে একটা জায়গা করেছে খাওয়ার জন্য, তো সেইখানে চলে এসেছি। বাইরে খুব ভিড়, এখানে অপেক্ষাকৃত ভিড় কম আর বসার জায়গাও রয়েছে। এখানে এখন আমরা বসে পড়েছি, আমাদের অর্ডার আসবে। হলঘরটি বিশালাকার হলেও ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতীক্ষার অবসান, অবশেষে এসে গেছে আমাদের থালি। আর প্রতীক্ষা বেশিক্ষণ করতে হয়নি, সার্ভিস খুব ভালো, মানে তাড়াতাড়ি হচ্ছে। থালিতে কী কী আছে একবার দেখিয়ে দিই চটপট। এই হচ্ছে আজকের থালি। রয়েছে বাঁশকাঠি চালের ভাত, ঘি দিয়ে গেল ভাতের উপরে, শুক্তো, ভেজ ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, শাক ভাজা, স্যালাড, চাটনি, লেবু। আর এটা আমরা এক্সট্রা অর্ডার দিয়েছি মাছের কালিয়া, আর ডিম আছে, ডিমের কারিও অর্ডার দেওয়া আছে, তো সেটা আসবে। ভালোই, মানে খাবার দাবার তো দেখে মনে হচ্ছে খুব ভালোই। এবার খেয়ে বাকিটা বলতে পারবো, খেয়ে উঠে রিভিউ দিচ্ছি যে কোনটা কেমন কি খেতে লাগলো। রিঙ্কি, খাবার কোয়ালিটি কেমন? দারুণ, টেস্টও দেখতে না ভালো, সব থেকে বড় কথা সব গরম গরম খাবার। ডাবলা নাম টেস্ট খুব সুন্দর। আমার তো ফেভারিট আমার শুক্তো। হ্যাঁ, শুক্তোটা সত্যি, শুক্তোটা দারুণ করেছে। খাবারের কোয়ালিটি হ্যাঁ সত্যি দারুণ। মানে শুক্তো, তারপর পোস্ত, এখন অব্দি পোস্ত অব্দি খেতে পেরেছি, এক কথায় অতুলনীয়, খুব সুন্দর মানে খাবারের কোয়ালিটি। আমাদের লাঞ্চ কমপ্লিট, খুব ভালো লাঞ্চ করলাম, মানে প্রতিটা আইটেমই জাস্ট দারুণ দারুণ। আর 190 টাকায় এতগুলো আইটেম, প্লাস সব আইটেম হচ্ছে আনলিমিটেড, মানে আর এখানকার স্টাফরাও খুব ভালো, যতবার চাইছি ততবার দিচ্ছেন। প্লাস অন্যরা নিজে থেকেও এসে জিজ্ঞেস করছে যে কারো কিছু লাগবে কি না, কোন আইটেমটা লাগবে বলুন, বারবার রিপিট হচ্ছে। দারুণ ব্যবস্থাপনা, খুব ভালো। আর এই পিছনেই ওনাদের রিসর্ট রয়েছে থাকার জন্য। আর পিছনে দেখতে পাচ্ছ যে একটা ফোয়ারা রয়েছে, আর সুইমিং পুল তো রয়েছেই। লাঞ্চের পর এবার আমাদের সোনাঝুরির হাট ঘুরে দেখার পালা। এই হাট বসে প্রতি শনিবার, তাই জন্য এই হাটের নাম শনিবারের হাটও বলা যায়। আর এই হাটটা চলে আসছে বিগত 20 বছর ধরে একইভাবে। আর এই শনিবারের হাট বা খোয়াই কোপাইয়ের তীরে অবস্থিত সোনাঝুরির হাট কিন্তু খুবই প্রসিদ্ধ। না না, বাউল গান বাজাও। বাউল গান? হ্যাঁ করি তাহলে একটা? হ্যাঁ। পরের জায়গা পরের জমি, ছাপারে ঘর বানায় আমি রই, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই পুরো গান শুনে যাবেন একদম। জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বাউল গান শুনতে শুনতে যেন এক অন্য কল্পনার জগতে হারিয়ে গেছিলাম। আর এই রকম সুন্দর পরিবেশে এই গানটা তো মনে আসেই। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভোলায় রে। খাওয়া দাওয়া করে যে পরিমাণ অস্বস্তি হচ্ছিল, মানে এত ভালো খাবার, এত পরিমাণ খাওয়া হয়ে গেছিলো। তারপরে হাট থেকে কেনাকাটা করলাম একটু,
ঘুরতে ঘুরতে হাটে ঘুরতে ঘুরতে এখন অনেকটা ঠিকঠাক লাগছে। এই হচ্ছে খোয়াই, আর সোনাঝুরি হাটের পাশেই এই বনটা, এদিকেই আমরা যাচ্ছি। এতক্ষণ যে সোনাঝুরির হাটের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি, এই সোনাঝুরির হাটটা সম্পর্কে একটু বলি। এই হাটটা প্রত্যেক শনিবার কিন্তু এই সোনাঝুরিতে বসে, আর এটাকে এই জন্য সোনাঝুরির হাট বলে বা উইকলি হাট, মানে সাপ্তাহিক হাটও বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোপাইয়ের তীরে, মানে খোয়াইয়ের এখানে এই হাটটা বসে। হাটটার আগে নাম ছিল খোয়াই হাট, এখন এটার নাম, যেহেতু সোনাঝুরি অঞ্চলে বসে বলে এটার নাম হয়ে গেছে সোনাঝুরি হাট বা সাপ্তাহিক হাট। আপনারা যে কোনো শনিবার কিন্তু এলে এই হাটটাকে এখানে পাবেন এবং এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর খুব মানে ন্যায্য মূল্যে, রিজনেবল প্রাইসে এখানে জিনিসপত্র পাওয়া যায়। হাতের তৈরি জিনিসও কিন্তু ভালো ভালো পাওয়া যায়, ঘর সাজানো জিনিসও পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সাঁওতালদের এই বিখ্যাত নৃত্যশিল্পকে বলা হয় লুঙ্গি প্যাঁচি নৃত্যশিল্প। এই নাচ করার সময় সাঁওতালরা লাল পাড়ের হলুদ বা সাদা শাড়ি পরে থাকেন, সেখান থেকেই নাম হয়েছে লুঙ্গি প্যাঁচি। আর সোনাঝুরি হাটে এসে এই নৃত্যশিল্প চাক্ষুষ করেননি বা এই নৃত্যশিল্পের সঙ্গে তালে তালে পা মেলাননি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া দুষ্করই হবে। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এবার আমাদের বিশ্বভারতীর দিকে যাওয়ার পালা, কিন্তু রাস্তায় এত ভিড় আর এত জ্যাম ছিল তা বলাই বাহুল্য। সোনাঝুরির হাট থেকে বেরিয়ে এখন চলে এসেছি বিশ্বভারতী প্রাঙ্গণে। বিশ্বভারতীর এখান থেকে আমরা রাতের ডিনার নেব, তাই জন্য এখানে আসা। এখানে কারণ আমরা যেখানে রয়েছি ওর আশেপাশে কোনো ডিনার নেওয়ার জায়গা নেই, তো আমরা এই বিশ্বভারতীর এখান থেকে ডিনার কিনে নিয়ে আবার আমরা এই আমাদের রুমে চলে যাবো, মানে মায়াস ভিলায় চলে যাব। বিশ্বভারতীর রাস্তার পাশের একটা দোকান থেকে সান্ধ্য জলযোগ সেরে নিয়ে আমাদের রাতের ডিনার কিনে আবার আমাদের ফিরে যাওয়ার পালা। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসছি এই শান্তিনিকেতন পর্বের দ্বিতীয় এপিসোড নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো এই এপিসোড কমেন্ট করে জানাও, আর যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেল, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, তাহলে যখনই আমি একটা ভিডিও দেবো তোমাদের আপডেট পৌঁছে যাবে। দেখতে থাকো এই চ্যানেলের অন্য ভিডিওগুলো। ফিরে আসছি খুব শীঘ্রই আর একটা নতুন এপিসোড নিয়ে। টাটা।